1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতার আজকের এই অনন্য সন্ধেবেলায় আপনাদের স্বাগত। আসলে কি হয়, কবিতা নিয়ে যখন আমাদের আড্ডা শুরু হয়, শুরুর দিকটা একটা অন্যরকম অনুভব আমাদের মনের মধ্যে কাজ করে। কে আছে, আজকে কার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। অবশ্যই আজকে একেবারে কাছের বন্ধু নয়, কিন্তু কাছের হয়ে যাবে খানিক আড্ডার মধ্যে থেকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কথা ও কবিতায় আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে লতিকা দাশবর্ধন। নমস্কার লতিকা দি। নমস্কার শর্মিষ্ঠা দি, আজ সামনাসামনি দেখা হলো। এটা তো আপনি আমাদের, কেমন আছে? আমিও ভালো আছি। এটাও তো আমাদের জন্য একটা ভীষণ আনন্দের মুহূর্ত। কোথা থেকে আসা হলো আজকে? আমি ডালখোলা উত্তর দিনাজপুর থেকে আসছি। অনেকটাই পথ অনেকটা দূরত্ব অতিক্রম করে আসা, শুধু ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। এই ভালোবাসা নিয়ে আজকে আমাদের আড্ডাটা আমরা শুরু করব দিদি। তো শুরুতে একটুখানি অন্যরকম ভাবে যাই, তোমার কবিতার সঙ্গে পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল যদি একটু বলো। দেখো, এটা এমন একটা প্রশ্ন না, এটাই প্রথমে আসে বারে বারে মনে, যে তোমার আজকে এখানে আসা তো সেই কবিতার হাত ধরে। তাহলে এর থেকে মানে কি বলি, এর থেকে বড় কিছু আর মনে উকি দেয় না। আগেই মনে হয় কবিতা তোমাকে কিভাবে টানলো। আসলে কবিতা ছোট থেকেই মোটামুটি যখন খুবই ছোট ছিলাম তখন থেকেই দিদিমণিদের হাত ধরে শেখা। তারপরে কয়েক বছর একটু আমার মানে ব্রেক হয়ে গেছিল যেটাকে বলে, কিন্তু তারপরে থেকে আবার শুরু করি এইচএস পরে থেকে। কারণ পড়াশোনার মাঝখানটায় ওখানে এতই পড়াশোনার মাঝে পড়ে গেছিলাম, যার জন্য কবিতাটাকে কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ওই যে ভালোবাসা, ভালো লাগা থাকলে যেটাকে আঁকড়ে সময়টা ধরে, আস্তে আস্তে পরে হ্যাঁ, নিজেকে বার করে নিতে হয়েছে। হ্যাঁ, বের করে নিতে হয়েছে। তারপরে কন্টিনিউ চলে যাচ্ছে কবিতার সাথেই যাপন। সেই যাপনের মধ্যে থেকে আজকে আমাদের আড্ডায় তুমি, এবং তোমার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে একটা কবিতা। কি শোনাবে? যেহেতু রবীন্দ্রনাথকে নিয়েই পথ চলা, তাই প্রথমেই শোনাই রবীন্দ্রনাথের একটি কবিতা, মূল্যপ্রাপ্তি। মূল্যপ্রাপ্তি দিয়ে শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মূল্যপ্রাপ্তি। অঘ্রাণে শীতের রাতে, নিষ্ঠুর শিশির ঘাতে, পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে, কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলি লয়ে বেচি পারে, গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল, আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব, আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তার পায়ে দিব উপহার। মালি কহে, 1 মাসা স্বর্ণ পাব মনে আশা। পথিক চাহিল তাহা দিতে, হেন কালে সমারোহে, বহু পূজা অর্ঘ বহে, নৃপতি বাহিরে আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল, শুধালেন কত মূল, কিনে দিব প্রভুর চরণে। মালি কহে, হে রাজন, স্বর্ণমশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়, 10 মাসা দিব আমি। কহিলা ধরণীর স্বামী, 20 মাসা দিব পান্থকর। দোহে কহে, দেহ দেহ, হারে নাহি মারে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে, যার তরে দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে করজোরে, দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে, বুদ্ধদেব উজ্জ্বলি কানন। বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি।
দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরেছে অধর পরে করুণার সুধা হাস্যোজ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি স্বরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরষে অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা? ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধুলি এক কণা। অসম্ভব সুন্দর একটা কবিতা দিদি, যেটা দিয়ে আজকে শুরু করলে আমাদের আড্ডা, এবং তোমার কবিতার পথ চলা সেটাও কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করলে। এবার একটু বলো যে কবিতা এই সময়ে তো অনেকেই চর্চা করছে নিজের মতন করে, এবং অনেক ডেভেলপ হয়েছে। কবিতা এখন সকলের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে। একটা সময় মানুষ যেভাবে গান শুনতাম আমরা, বা মানে আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ। সেটা কিন্তু এখন অনেকটা কবিতার দিকে মুভ করেছে, তাই না? যে আমরা কিন্তু এখন রাস্তাঘাটে হেডফোনে কবিতা শুনি, এরকম আমাদেরও চোখে অনেক পড়ে। তো এই যে অগ্রগতি, এই অগ্রগতির সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি মনে হয় যে কোন দিকটা বেশি লক্ষ্য রাখা উচিত? আমার মনে হয় অ্যাকচুয়ালি কবিতা মানে কথা, কথা থেকেই তো কবিতা শুরু হয়েছে, এবং বহু কবি এখন এত বেশি বেশি পরিমাণে আমরা ফেসবুক ঘাটলেই দেখতে পাচ্ছি প্রচুর কবিতা আমাদের সামনে চলে আসছে, এবং প্রত্যেকটা কবির কবিতাগুলোই কিন্তু বেশ মন ছোঁয়া হচ্ছে। সেই কবিতাগুলোর দিকে বহু আবৃত্তিকারও করছেন, কিন্তু আমার মনে হয় উচ্চারণ ভাব যদি ঠিক করে রাখা যায় এবং কবি কি বলতে চেয়েছেন সেটা যদি বোঝা যায়, তাহলে পরে একটা আবৃত্তিকারেরও খুব ভালো লাগে সেটা বলতে, এবং কবিরও সেখানে সার্থকতা থাকে যে আমি কবিতাটা যেই উদ্দেশ্যে লিখেছি সেটা সার্থক। ভাববোধটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পরের কবিতায় যাই। এবারে কি শোনাবে? এবারে শোনাই জোড়াখুন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা জোড়াখুন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা জোড়াখুন। লোভ আমাকে অরণ্যের মধ্যে টেনে নিয়ে যায়, তারপর সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলাম আমার এই যুগাল শত্রুকে শেষ না করে আমি ছাড়ব না। প্রথমে আমি লোভের মরা মুখ দেখব, তারপর ভয়। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ এবং শানিত ছুরিখানাকে যেই আমি আমূল বৃদ্ধি দিয়ে চেঁচিয়ে বলে উঠেছি কিছুই আমার চাই না, অমনি ভয়ও একটা চুপসে যাওয়া বস্তার মতো আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। কখন আলো ফুটেছে জানি না, দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান। উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে। শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির থেকে আমি মুক্ত হয়ে উঠলাম। আমার সামনে ছিল লোভ, আমার পিছনে ছিল ভয়। আমি ভেবেছিলাম একে একে আমি তাদের সমাধা করব, কিন্তু তার আর দরকার হলো না। একজনকে আক্রমণ করবার সঙ্গে সঙ্গে অন্যজন আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষলতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে। জোড়াখুন সমাধা করে বাঁ পায়ে লাথি মেরে আমার দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ঠেলে ফেলে দিয়ে শীষ দিতে দিতে আমি বাইরে বেরিয়ে এলাম। কবিতা তো শুনছি, আরো কবিতা এখনো শোনা বাকি, সবে তো আড্ডা শুরু। তবে সময় হয়েছে নিয়ে নিয়ে একটা ছোট্ট ব্রেক। সঙ্গে থাকুন।